নমস্কার। আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। লেটেস্ট সব আপডেট পেতে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করতে পারেন। আপনাদের সাপোর্টই আমাদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। স্ক্রিনে যে কথাটা দেখছেন এটা বাজারের সবচেয়ে বড় সিক্রেটগুলোর একটা। মানে বাজার ঠিক সেই দিকেই যায় যেখানে গিয়ে বেশিরভাগ মানুষ ভাবে ধুর এবার তো এটা উল্টো দিকে ঘুরবেই, কিন্তু না, বাজার ঠিক ওই লেভেলটাকেও পার করে যায় আর ঠিক তারপরেই বুম রিভার্স করে। এই চালটাই কিন্তু বেশিরভাগ ইনভেস্টরকে ফাঁদে ফেলে দেয়। আচ্ছা, চলুন তাহলে এই গোপন নিয়মটার ভেতরে একটু ঢু মারা যাক। এর আসল মানেটা কি আর এটা কাজই বা করে কিভাবে, সেটাই এখন আমরা দেখব। সবার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো মেজরিটি কনসেনসাস, বা সোজা বাংলায় বললে সবার একই মত। এটা কি জিনিস? এটা হলো একটা ট্রেন্ডের এমন একটা পয়েন্ট যেখানে প্রায় সবাই, মানে যারা বাজার উঠবে বলে বাজি ধরেছে আর যারা পড়বে বলে ধরেছে, দুই দলই একদম নিশ্চিত হয়ে যায় যে ব্যাস এবার তো একটা রিভার্সাল আসবেই। এখন প্রশ্নটা হলো, যখন মার্কেটের প্রায় সবাই একই জিনিস আশা করতে শুরু করে তখন আসলে কি হয়? বাজার কি সবার কথা শোনে, নাকি এর পেছনে অন্য কোনো খেলা চলে? ব্যাপারটা হলো বাজার কিন্তু একটা অসম্ভব বুদ্ধিমান খেলোয়াড়ের মতো আচরণ করে। ও কিন্তু আগে থেকেই আন্দাজ করে ফেলে যে সাধারণ মানুষ বা ভিড়টা ঠিক কোন দিকে যেতে চাইছে, আর ঠিক তার উল্টো চালটা দেয়। কারণ বাজার কিন্তু এই গণমনোবিজ্ঞান বা ক্রাউড সাইকোলজিটা খুব ভালো বোঝে। চলুন এবার এই সাইকোলজিক্যাল ফাঁদটা একদম ধাপে ধাপে ভেঙে দেখা যাক কিভাবে সাধারণ বিনিয়োগকারীরা এই ফাঁদে পা দেন আর কিভাবে বাজার তাদের ইমোশন বা আবেগকে নিজের হাতিয়ার বানিয়ে নেয়। একটা খুব সাধারণ দৃশ্য দিয়ে শুরু করি, কেমন? ধরুন একটা স্টক বা আমাদের ইন্ডেক্সই ধরুন, দারুণ একটা আপট্রেন্ডে আছে, মানে দাম শুধু বেড়েই চলেছে। দাম বাড়তে বাড়তে এমন একটা লেভেলে পৌঁছল যেখানে বেশিরভাগ লোকের মাথায় একটাই চিন্তা ঘুরছে, আরে বাবা অনেক তো বাড়লো, এবার তো এখান থেকে পড়তেই হবে। এমনকি যারা খুব করে বাজার বাড়ার পক্ষে ছিল তারা ভাবতে শুরু করে যে না, র্যালিটা একটু বাড়াবাড়ি রকমের হয়ে যাচ্ছে। কিন্তু আসল মজাটা তো এখানেই। বাজার কিন্তু এখান থেকে কারেকশন করে না, উল্টো আরও জোরে উপরের দিকে ছুটতে শুরু করে। আর এই যে অপ্রত্যাশিত একটা ধাক্কা, এটাই কিন্তু বিনিয়োগকারীদের মধ্যে একটা প্যানিক তৈরি করে ফেলে। অনেকেই তখন ভয়ে নিজের পজিশন ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হয়। এই একটা চালের কিন্তু দুটো মারাত্মক প্রভাব পড়ে। একদিকে যারা বুলিশ ছিল বা বাজার বাড়ার পক্ষে ছিল তারা খুব তাড়াতাড়ি প্রফিট বুক করে বেরিয়ে যায় আর বড় লাভের সুযোগটা হাতছাড়া করে। আর অন্যদিকে যারা ভেবেছিল এইবার বাজার পড়বে বলে শর্ট পজিশন নিয়েছিল, সেই বিয়াররা তারা তো একেবারে জাঁতা কলে পড়ে যায়, মারাত্মক লস করে বসে। আর তারপর ঠিক যখন সবাই প্রায় হাল ছেড়ে দিয়েছে, যখন কেউ আর আশা করছে না, ঠিক তখনই বাজার কারেকশন করে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? বাজার প্রায়শই ঠিক সেই লেভেলটা পর্যন্তই নেমে আসে যেখানে সবাই প্রথমবার ভেবেছিল যে কারেকশন হবে। এটা বেশিরভাগ ট্রেডারের জন্য একটা বিরাট বড় ধাক্কা, একটা বেদনাদায়ক পরিহাস বলা চলে। শুধু মুখের কথা তো নয়, চলুন এবার একটা জলজান্ত উদাহরণ দেখি। এই অসাধারণ মনস্তাত্ত্বিক প্যাটার্নটা আমাদের নিজেদের ঢাকা স্টক এক্সচেঞ্জে, মানে ডিএসইএক্সে কিভাবে কাজ করেছিল, বিশেষ করে 2020-2021 সালের সেই ঐতিহাসিক বুল রানের সময়। এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা হাতে কলমে দেখাচ্ছে যে এই সাইকোলজিটা বাস্তবে কিভাবে কাজ করেছিল। দেখুন, যখন ডিএসইএক্স 5500 পয়েন্টের আশেপাশে ছিল তখন একটা লম্বা র্যালির পর প্রায় সবাই ভাবছিল ব্যাস এবার একটা বড়সড় কারেকশন আসবে। কিন্তু কি হলো? ইন্ডেক্স একটুখানি থেমে আবার রকেটের গতিতে উপরে ছুটল। আচ্ছা, এরপর যখন ইন্ডেক্স 6500 পয়েন্টে পৌঁছালো তখন তো একদম হইচই পড়ে গেল। সবার বিশ্বাস মার্কেট তো ওভারহিটেড, এবার পড়বেই। কিন্তু না, র্যালিটা কমার বদলে আরও গতি পেয়ে গেল। শেষে যখন 7200 পয়েন্টে, তখন তো মানুষের উৎসাহ আর ক্লান্তি দুটোই চরমে। সবাই নিশ্চিত এবার একটা বড় পতন আসবেই, কিন্তু বাজার কি করল? সবাইকে আরও একবার চমকে দিয়ে 7300 পয়েন্টের অল টাইম হাই ভেঙে দিল। আর ঠিক তারপরেই আসল কারেকশনটা এলো। দেখলেন তো, প্রত্যেকটা ধাপে বাজার সাধারণ মানুষের ধারণাকে কেমন ভুল প্রমাণ করে দিল। তাহলে সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, একজন স্মার্ট ইনভেস্টর হিসেবে এই ফাঁদ থেকে নিজেকে বাঁচানোর উপায়টা কি? এর জন্য কি কোনো কৌশল আছে? অবশ্যই আছে, আর কৌশলটা আসলে খুবই সহজ, কিন্তু এর জন্য দরকার ডিসিপ্লিন। স্টেপ 1, যখনই আপনার ভেতর থেকে ওই তীব্র অনুভূতিটা আসবে যে এবার তো বাজার ঘুরবেই, সবার আগে ওই অনুভূতিটাকে চিনে ফেলুন। স্টেপ 2, খবরদার ওই অনুভূতির ওপর ভরসা করে ট্রেন্ডের উল্টো দিকে কোনো পজিশন নেবেন না।
স্টেপ 3, নিজের মূলধন বাঁচানোর জন্য বরং আপনার যে পজিশনটা আছে সেটা থেকে বেরিয়ে আসার কথা ভাবতে পারেন। আর ফাইনালি স্টেপ 4, একদম সাইডে সরে দাঁড়ান, অপেক্ষা করুন আর দেখুন বাজারের পর কি করে। একটা কথা সবসময় মনে রাখতে হবে, বাজারের একদম টপ বা বটম কোথায় হবে সেটা আন্দাজ করার চেষ্টার থেকে ধৈর্য ধরে বাজারকে পর্যবেক্ষণ করা হাজার গুণে ভালো। বাজারকে আগে তার চালটা খেলতে দিন, তারপর আপনি আপনার সিদ্ধান্ত নিন। তবে হ্যাঁ, এই সাইকোলজিক্যাল কৌশলটা কিন্তু তখনই ঠিকঠাক কাজ করবে যখন আপনার ট্রেডিংয়ের কিছু বেসিক নিয়মকানুন ঠিক থাকবে। যেমন নিজের পজিশন সাইজ সবসময় কন্ট্রোলে রাখুন, মানে আপনার যা ক্যাপিটাল তার থেকে অনেক বড় ট্রেড করে বসবেন না। ওভার লিভারেজিং, মানে ব্রোকারেজ হাউস থেকে ধার করে ট্রেড করা যতটা সম্ভব এড়িয়ে চলুন। আর অবশ্যই স্টপ লস ব্যবহার করুন, মানে একটা নির্দিষ্ট পরিমাণ লস হলেই যেন আপনার পজিশনটা অটোম্যাটিক্যালি ক্লোজ হয়ে যায়। আমাদের আজকের এই বিশ্লেষণ প্রায় শেষের দিকে। তো শেষ করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক, যেটা ভবিষ্যতে ট্রেড করার সময় আপনাদের পথ দেখাতে পারে। একটু ভেবে দেখুন তো, আসল ঝুঁকিটা ঠিক কোথায়? চারপাশের ভিড়ের কথা শোনাটা, নাকি আপনার নিজের মাথার ভেতরে যে ভিড়ের কোলাহল, যে আবেগগুলো কিলবিল করছে সেগুলোর কথা শোনা? এই প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করুন। কারণ সত্যিটা হলো, শেয়ার বাজারের সবচেয়ে বড় যুদ্ধটা কিন্তু চার্টের সাথে নয়, ওটা হয় আপনার নিজের মনের সাথে।